বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম, দশম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে রসায়নের পঞ্চম অধ্যায় নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এটা পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এবং রাসায়নিক বন্ধনের গত দুইটা ক্লাস তোমাদের সাথে আমি শেয়ার করেছি। একটা হলো রাসায়নিক বন্ধনের প্রাথমিক আলোচনা করেছি, পরের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি আয়নিক বন্ধন নিয়ে। আজকে আমি তোমাদেরকে কথা বলবো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ড কাকে বলে তার আগে আমি তোমাদেরকে একটা ফিগার দেখাই যে আসলে কোভ্যালেন্ট বন্ডগুলো কি। একটা হাইড্রোজেন একটা বন্ড তৈরি করেছে, এটা একটা কোভ্যালেন্ট বন্ড। আরেকটা দেখো, এটা হলো কার্বন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন, এই কার্বনের একটা পরমাণুর সাথে দেখো চারটা হাইড্রোজেন কিভাবে বন্ড তৈরি করছে, ইলেকট্রন শেয়ার করেছে। তোমরা যদি লক্ষ্য করো, এখানে কার্বন অধাতু, হাইড্রোজেন অধাতু, এবং এখানে দুটো হাইড্রোজেন অধাতু অর্থাৎ অণু গঠন করেছে, আর এটা একটা যৌগ গঠন করেছে। তাহলে আমরা কয়েকটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অধাতুর সাথে মূলত সমযোজী বন্ধনটা গঠিত হয়, এখানে আমরা দেখিয়েছি অধাতু। তাহলে এবার আসো যে সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধনের সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা তোমরা এই চিত্রের মাধ্যমেই বুঝতে পারো যে অধাতু পরমাণু সমূহের মধ্যে পরমাণুসমূহ সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। দেখো এখানে এই একটা ইলেকট্রন শেয়ার করছে, একটা ইলেকট্রন শেয়ার করছে, এখানেও সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। এক বা একাধিক ইলেকট্রন যুগল তৈরি করে। এখানে একটা যুগল, জোড়া, পেয়ার যেটাকে বলা হয়, এখানে একটা যুগল তৈরি করেছে, এখানে একটা যুগল তৈরি করছে, এখানে একটা যুগল তৈরি করছে, এখানে একটা যুগল তৈরি করছে। তাহলে এক বা একাধিক ইলেকট্রন যুগল তৈরি করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে। এই কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে শব্দটাতে আমরা কি বুঝিয়েছি, যেমন মনে করো হাইড্রোজেন দ্বারা এখানে হিলিয়ামের যোগ্যতা অর্জন করেছে, এবং এখানে দেখো এখানে অষ্টক পূর্ণ করেছে, কয়টা পূর্ণ করে এখানে কার্বন অষ্টক পূর্ণ করেছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করার জন্য অষ্টক পূরণ করার যে একটা শর্ত রয়েছে সেই শর্ত সে পূরণ করেছে। তো কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে এবং স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে সমযোজী বন্ধন বলে। এবার সমযোজী বন্ধনের সংজ্ঞাটা আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। যে অধাতু পরমাণু সমূহের সংযোগের সময় পরমাণু সমূহ সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে। মানে অধাতু সমূহ পরমাণু সমূহ সংযোগের ক্ষেত্রে সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল তৈরি করে এবং কাছাকাছি নিকটস্থ বা কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে। তখন যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। আমি আবার বলছি, এখানে দেখো দুটো অধাতু পরমাণু আছে, এখানেও দুটো অধাতু পরমাণু আছে। অধাতু পরমাণু সমূহ সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে, এ একটা ইলেকট্রন যোগান দিয়েছে, এ একটা ইলেকট্রন যোগান দিয়েছে, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন যোগান দিয়েছে, কার্বন একটা ইলেকট্রন যোগান দিয়েছে। অধাতু সমূহ পরমাণু সমূহ সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল তৈরি করে। দেখো এখানে একটা যুগল তৈরি করছে, এখানে একটা এটা চারটা যুগল, এখানে আছে একটা যুগল। এক বা একাধিক ইলেকট্রন যুগল তৈরি করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে আমরা এখানে এই সংজ্ঞাটা যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, এক নাম্বার অধাতু পরমাণু সমূহ সংযোগের সময়, তাহলে মানে বুঝতে পারলাম যে সমযোজী বন্ধন হতে হলে অধাতু পরমাণু দরকার, বা অধাতু পরমাণুর মধ্যে যে এই বন্ধনটা তৈরি হয় এরা কি করে সমান সংখ্যক ইলেকট্রন যোগান দেয় এবং প্রত্যেকেই সমান সংখ্যক ইলেকট্রন যোগান দেয়,
অর্থাৎ এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন একটা ইলেকট্রন যোগান দিয়েছে, এই হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন যোগান দিয়েছে। সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে ইলেকট্রন কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে যে বন্ধনের সৃষ্টি করে সেই বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে আমরা এখানে একটা সমযোজী বন্ধন দেখিয়েছি। এবার সমযোজী বন্ধন নিয়ে আমি তোমাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো। একটু লক্ষ্য করো, সমযোজী বন্ধনটা গঠনের ক্ষেত্রে তাহলে অতত পরমাণুর প্রয়োজন হয় এবং এই অতত পরমাণুর সময়ের মধ্যে সাধারণত সমযোজী বন্ধন তৈরি হয়। এক নম্বর সমযোজী বন্ধনের শর্ত, সমযোজী বন্ধন গঠনের শর্ত। এবার এই শর্তের মধ্যে রয়েছে এক নম্বর সমযোজী বন্ধন গঠন দুইটি অদাত পরমাণুর মধ্যে, দুটি অদাত পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। সমযোজী বন্ধন গঠিত হয়, এটা একটা শর্ত। মানে সমযোজী বন্ধন গঠিত হতে হলে অবশ্যই দুটি অদাত পরমাণু প্রয়োজন হবে। তারপর 2 নম্বর শর্ত, উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন যোগান দেয়। উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন যোগান দেয়, এটা দ্বিতীয় শর্ত, উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন যোগান দেয়। এখন এবং আর কি করে, এক বা একাধিক ইলেকট্রন যুগলের সৃষ্টি করে, ইলেকট্রন যুগলের সৃষ্টি করে। এটা একটা হতে পারে, অনেকগুলো হতে পারে। কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে। তাহলে শর্ত হলো কি, এটার শর্ত বা উদ্দেশ্য, দুটি অদাত পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, আর কি করে সমান সংখ্যক ইলেকট্রন যোগান দেয় এবং এক বা একাধিক ইলেকট্রন যুগলের সৃষ্টি করে, কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করে। তাহলে আমরা সমযোজী বন্ধন গঠনের শর্তগুলো দেখলাম। এখন একটা সমযোজী বন্ধন গঠিত হয়, তারপরে কয় ধরনের সমযোজী বন্ধন গঠিত হয়, বন্ধনের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন আবার 3 প্রকার। একটু লক্ষ্য করো, বন্ধনের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন 3 প্রকার, যেমন একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। তাহলে সমযোজী বন্ধন হলো 3 প্রকার। একটা হলো একক বন্ধন, 2 নম্বরে দ্বিবন্ধন, 3 নম্বরে ত্রিবন্ধন। আমরা সমযোজী বন্ধন পেলাম 3 প্রকার, একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এবার আসো একক বন্ধনটা কি। প্রথমে আমরা আলোচনা করব একক বন্ধন নিয়ে। একক বন্ধন নিয়ে কথা বলবো। একক বন্ধন, এখানে লক্ষ্য করো, হাইড্রোজেন একটা ইলেকট্রন মিটার অলওয়েজ 1, আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন একটা, তার ইলেকট্রন মিটার অলওয়েজ 1। এখন দেখো, এই দুইটা ইলেকট্রন কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে হলে হাইড্রোজেন ইলেকট্রন দরকার হলে 2টা। এর আছে অর্ধেক পরিমাণ, এর আছে অর্ধেক পরিমাণ। ওরা কি করে, ইলেকট্রন আদান প্রদান করে না, ইলেকট্রন শেয়ার করে। কিভাবে শেয়ার করে, এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন এবং এই একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, এই দুইটি ইলেকট্রন, অর্থাৎ দুইজনের কক্ষপথে দেখা যাচ্ছে এই হাইড্রোজেন দুটো রয়েছে। একটু লক্ষ্য করলে দেখো, এবং একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ
তারা কি করেছে, হিলিয়ামের যোগ্যতা অর্জন করছে, কাছাকাছি নিষ্প্রকাশে হিলিয়ামের যোগ্যতা অর্জন করছে এবং একক বন্ধন, এটা হলো একক বন্ধন। এবার আমরা দ্বিবন্ধন নিয়ে কথা বলবো। এবার দ্বিবন্ধন, সমযোজী বন্ধনের ক্ষেত্রে দ্বিবন্ধন, দ্বিবন্ধন দ্বিবন্ধন এখন লক্ষ্য করো দ্বিবন্ধন সমযোজী কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। লক্ষ্য করো অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হলো 8, ইলেকট্রন সংখ্যা 8। এটাকে যদি আমরা 1s2 2s2 2p, এখানে আছে 2x 2py1 2pz1। তো আমরা দেখি যোজন ইলেকট্রনে দুইটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এখন সেক্ষেত্রে এই অক্সিজেনটা যদি আমরা একটু দেখাই, এই অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা এখানে ডট ডট দিয়ে দেখাই, এই দুটো অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এই সম্পর্কে আমি তোমাদের সাথে কথা বলবো। এবং সে আরেকটা অক্সিজেন যদি যুক্ত হয়, আর একই রকম যদি আরেকটা অক্সিজেন যদি যুক্ত হয়, সেটাও রয়েছে দুটো অযুগ্ম ইলেকট্রন, এই দুইটা। এখন লক্ষ্য করো বহিস্থকোলকে যে ইলেকট্রন রয়েছে না 6টা, এই 6টা এটাকে তো যোজন ইলেকট্রন বলে। এই যোজন ইলেকট্রনের মধ্যে রয়েছে দুইটা অযুগ্ম ইলেকট্রন। এই অযুগ্ম ইলেকট্রনগুলো তারা কি করবে, শেয়ার করবে। কিভাবে শেয়ার করে একটু লক্ষ্য করো। এই অক্সিজেন, এই আরেকটা অক্সিজেন আমরা পাশাপাশি নিলাম। এবার এই প্রথম হলো যুগ্ম ইলেকট্রনগুলো পেয়ার ইলেকট্রন, আবার এখানে রয়েছে অযুগ্ম দুইটি ইলেকট্রন, এইটা রয়েছে দুটো অযুগ্ম ইলেকট্রন আর দুইটা রয়েছে পেয়ার। এটাকে আমরা ক্রস দিয়ে দিই এবং এটাকে ক্রস দিয়ে দিই। তাহলে ঘটনাটা ঘটলো কি, আমরা দেখলাম যে এই অক্সিজেনের সাথে দ্বিবন্ধন তৈরি করে, এইটার সাথে এটা দ্বিবন্ধন তৈরি করে এবং এই দুইটা মুক্ত অবস্থায় ইলেকট্রনগুলো, এই দুইটা জোড়া মুক্ত অবস্থায় রয়ে গেল। তাহলে দেখো এই একটা ইলেকট্রন একটা ইলেকট্রনের সাথে পেয়ার করলো, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রনের সাথে পেয়ার করলো, এটা দ্বিবন্ধন তৈরি করলো। তাহলে এটা হলো কি, এটাকে আমরা বা কি বলতে পারি, O2। এটা একটা সমযোজী বন্ধন, এটা এক ধরনের সমযোজী বন্ধন। এবার আমরা ত্রিবন্ধনটা নিয়ে কথা বলবো। লক্ষ্য করো ত্রিবন্ধন হলো কি, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি যে হাইড্রোজেন, এটা হলো নাইট্রোজেন দিয়ে আমরা দেখাই। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা হলো 7, এটাকে যদি ইলেকট্রন বিন্যাস দেখাই 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে এই যে বহিস্থকোলকে কিছু ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনের মধ্যে এখানে p অরবিটালে 3টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে এই p এবং একটা রয়েছে যুগ্ম বহিস্থকোলকে, এবং এটাকে বলা হয় যোজন ইলেকট্রনের যুগ্ম যে ইলেকট্রনগুলো আছে আমরা সেটাকে আমরা একটু ডট দিয়ে প্রকাশ করি, এবং এই যে অযুগ্ম যে ইলেকট্রনগুলো আছে 1টা 2টা 3টা। এবং আরো একটা নাইট্রোজেনের ক্ষেত্রে যদি অযুগ্ম ইলেকট্রনগুলো আমরা এভাবে প্রকাশ করি ডট দিয়ে, আবার 1টা 2টা 3টা, তারা যখন যুক্ত হয় অন্য নাইট্রোজেনের সাথে, একটু খেয়াল করো, তাহলে এই অযুগ্ম যুগ্ম দুটো রয়ে গেল এবং তার এটা আগে আমরা ডট দিই 1 2 3 এবং এই নাইট্রোজেন ক্রস 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 ক্রস। তাহলে দেখা যাচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা বন্ধন তৈরি করলো। তাহলে কি ধরনের হলো, একটু লক্ষ্য করো, ক্রস, বা আমরা এটাকে কি লিখতে পারি N2। এটা হলো ত্রিবন্ধন গঠন করবে। একটু যদি লক্ষ্য করো, এটাকে আমরা 5টা ইলেকট্রন দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা, 2 3 4 5। এই বহিস্থকোলক, এই যোজন ইলেকট্রনগুলো তোমরা তো জানো, বিজ্ঞানী লুইস এই বহিস্থকোলক ইলেকট্রনগুলো ডট এবং ক্রসের মাধ্যমে প্রকাশ করে। আমরা এই ডট এবং ক্রসের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। তো এবার সমযোজী বন্ধনটা অণুর গঠন,
এই অণুর গঠনটা নিয়ে আমরা আবার কথা বলবো। অণুর গঠনের ভিত্তিতে এটা কিভাবে যৌগ গঠন করে, অণু গঠন করে, এটাই আমরা দেখাবো। এটা হলো সমযোজী বন্ধন দ্বারা অণু গঠন। 1 নাম্বার, এই যৌগের ক্ষেত্রে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে তৈরি হলো, একটা সমযোজী বন্ধন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে রয়েছে H2O, পানি গঠন করে। তারপরে এই আরো আমরা দেখাতে পারি যে মিথেন অণু গঠন, যেমন মনে করেন মিথেন অণু গঠন। এরকম বহু সমযোজী বন্ধন আছে, আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো এক এক বন্ধন যেটা আছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। এই হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখাও 1s2 আর s1। তারপর ক্লোরিন, আমরা জানি পারমাণবিক সংখ্যা 17, সেক্ষেত্রে কি লেখা যায় তোমরা তো জানো, 1s2 2s2 2p6 3s2 3px1, এটা হবে x2 3py2 3pz1। তাহলে আমরা যদি যোজন ইলেকট্রনগুলো লক্ষ্য করি, একটু দেখো এখানে বস্তুগুলোকে একটা ইলেকট্রন রয়েছে, এখানে যোজন ইলেকট্রনগুলো এগুলি, তার বস্তুগুলোকে ইলেকট্রন রয়েছে একটা, অর্থাৎ 3pz1। এটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে এখানে একটা, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো কি, যখন এই অযুগ্ম ইলেকট্রনগুলো একটা অপরটার সাথে বন্ধন তৈরি করে, একটু লক্ষ্য করো কিভাবে। যেমন মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেনটাকে আমি যদি ক্রস দ্বারা প্রকাশ করি, ক্লোরিনটাকে যদি আমি ডট দ্বারা প্রকাশ করি, 1 2 6 এবং 7, কোনটা, এটা হলো 2 2 1 2 3, তিনটা জোড়া আছে, একটা আছে অযুগ্ম। তাহলে এরা যখন বন্ধন তৈরি করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, ক্লোরিন আরেকটা ইলেকট্রন দিবে, ক্লোরিনের তিনটা মুক্ত জোড় রয়ে যাবে। এই এরা এখানে একটা বন্ধন তৈরি করলো, তাহলে কি হলো, HCl, এই বন্ধন তৈরি হলো। এটা একক বন্ধনের মাধ্যমে আমরা দেখালাম একটা একটা ইলেকট্রন পেয়ার তৈরি করেছে এবং এদের মাধ্যমে একক বন্ধন সৃষ্টি হয়েছে। এবার লক্ষ্য করো, আমরা দেখাবো পানির ক্ষেত্রে। পানি এক ধরনের সমযোজী বন্ধন তৈরি হয়, তোমরা তো জানো। এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে পানির বন্ধন গঠনটা আমরা একটু দেখাবো। এটা হলো H2O, আমাদের খুবই পরিচিত একটা ফিগার পানি। এটা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো, 1 1s1। অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8 বা ইলেকট্রন সংখ্যা 8টি। ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2px, আরো রয়েছে 4টা, 2py 2pz। তাহলে এখানে যদি তুমি দুটা দাও, এখানে একটা একটা, তাহলে লক্ষ্য করো এর যে যোজন ইলেকট্রন রয়েছে তার মধ্যে দুইটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে, বাট এখানে হাইড্রোজেন রয়েছে একটা অযুগ্ম ইলেকট্রন। তাহলে এর হাইড্রোজেনের দুইটা অক্সিজেনের একটার সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। লক্ষ্য করো, অক্সিজেন, এটাকে যদি আমি ডট দিয়ে প্রকাশ করি, এখানে দুটা রয়েছে, আমরা একদিক থেকেই দেখালাম। এই দুটার সাথে হাইড্রোজেনের একটা ক্রস, তাহলে দুটার সাথে একটা তো যুক্ত হবে না, দুটো হতে হলে কত, হাইড্রোজেন দুটো দিলাম, দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটে একটু লক্ষ্য করো। এটাকে যদি আমরা দুই দিক থেকে দেখাই তাহলে আরো বোঝাতে একটু সুবিধা হবে। যেমন অক্সিজেন এক জোড়া, দুই জোড়া, এই একটা এই একটা, এই একটা হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করছে, হাইড্রোজেন ক্রস, এই একটা হাইড্রোজেন তার সাথে ক্রস বন্ধন তৈরি করছে। তাহলে এখানে দেখো একটা পেয়ার তৈরি করছে, এখানে একটা পেয়ার তৈরি করছে। এই তাহলে কি ঘটনাটা ঘটলো, অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে এই ধরনের একটা বন্ধন তৈরি করছে। তাহলে এটাকে যদি আমরা তাহলে বলতে পারি যে লাস্টে H2O বা H2O। তাহলে এখন লক্ষ্য করো এই যে বন্ধন তৈরি করছে, এবার আমরা দেখাবো
একাধিক বন্ধন, এটা হলো দুইটি বন্ধন তৈরি করছে। এবার যৌগের ক্ষেত্রে একাধিক বন্ধন কিভাবে তৈরি হয় সেটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। একটু লক্ষ্য করো যে মিথেন, শুরুতেই তোমাদেরকে আমি যেটা দেখিয়েছিলাম মিথেন, এখানে কার্বন নিয়ে আমি বিশেষ করে কথা বলবো। কার্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌল। হাইড্রোজেন নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ হাইড্রোজেন নিয়ে কয়েকবার আমি কথা বলেছি। 1s1 কার্বন, লক্ষ্য করো কার্বনের হলো 4টা, পারমাণবিক সংখ্যা 4, আমরা জানি 6। এই বহিস্থগুলোকে থাকে 4টা, 1s2 2s2 2px1 2py1 2pz0। একটু লক্ষ্য করো, এখন যখন উদ্দীপ্ত হয় এটা, তখন কি হয়, যেটাকে আমরা এক্সাইটেড অবস্থা বলি, সেখান থেকে লক্ষ্য করেন এটা কেন ঘটে। এই বহিস্থগুলোকে যোজন ইলেকট্রনে পি অরবিটাল আছে, পি অরবিটালে একটা ইলেকট্রন ঘাটতি আছে। এই ইলেকট্রনে এস অরবিটাল থেকে সে একটা ইলেকট্রন টেনে নিয়ে এই জেড অরবিটালটাকে অযুগ্ম একটা ইলেকট্রন তৈরি করবে উদ্দীপ্ত অবস্থায়, মানে এক্সাইটেড অবস্থায় এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন পরবর্তী অরবিটালে চলে যাবে। ফলে দেখা গেছে এখানে চারটা অযুগ্ম ইলেকট্রন তৈরি হয়েছে। অর্থাৎ কার্বনের যে বহিস্থগুলিক ইলেকট্রন আছে যে 4টা, 1টা 2টা 3টা 4টা, এটার সাথে হাইড্রোজেন 4টা হাইড্রোজেন যুক্ত হবে। কয়টা হাইড্রোজেন? 4টা। তাহলে ঘটনাটা কি ঘটলো আমরা যদি দেখাতে পারি, কার্বন 1টা 2টা 3টা 4টা, হাইড্রোজেনের একটা, হাইড্রোজেন আরেকটার সাথে শেয়ার করলো, হাইড্রোজেন আরেকটার সাথে ইলেকট্রন শেয়ার করলো, হাইড্রোজেন আরেকটার সাথে ইলেকট্রন শেয়ার করলো। তো কি ঘটনাটা ঘটলো যদি আমরা একটু বা দেখি যে কার্বন এর একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেনের সাথে, এই একটা হাইড্রোজেনের সাথে, এই একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করলো বা মিথেন যৌগ গঠন করলো। এটাকে আমরা ইচ্ছা করলে গোল করে আমরা যেটা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবেও দেখাতে পারি যে এই একটা কার্বন, প্রথমেই শুরুতে আমি দেখিয়েছিলাম একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন। তাহলে ঘটনা ঘটে হাইড্রোজেনের সাথে 4টা পেয়ার তৈরি করলো এবং লক্ষ্য করো কার্বনের অষ্টক পূর্ণ হয়েছে। তোমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা বা যথেষ্ট ধারণা থাকতে হবে এগুলো বোঝার জন্য, না হলে তোমরা এখানে কিন্তু বেগ পেতে হবে। এবার তোমাদেরকে আমি কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। অক্টেট নিয়মের ব্যতিক্রম এবং অষ্টক পূর্ণ এবং অষ্টক সম্প্রসারণ। লক্ষ্য করো এখানে আমি দেখাতে পারি যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বেশিরভাগই অষ্টক পূর্ণ কাপড়। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়েছে, কার্বনের অষ্টক পূর্ণ হয়েছে। এখন কখনো কখনো অষ্টক নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়, সেইগুলি সম্পর্কে আমরা একটু কথা বলবো এবং এগুলি পরীক্ষায় মাঝে মাঝে আসে, তোমরা একটু খেয়াল করবে কখন কখন অষ্টক নিয়মের অক্টেট নিয়মের ব্যতিক্রম। প্রশ্নটা হলো অক্টেট নিয়মের ব্যতিক্রম। এই অক্টেট নিয়মের ব্যতিক্রমটা কিভাবে হয়? ডিভিয়েশন, যেটাকে আমরা বলতে পারি ডিভিয়েশন অফ অক্টেট রুলস। এই ডিভিশন অফ অক্টেট রুল যেটা ঘটে সেটা অসম্পূর্ণ অষ্টক। 1 নাম্বার যেটা ঘটে অসম্পূর্ণ অষ্টক। এই অসম্পূর্ণ অষ্টক কি এই সম্পর্কে আমি তোমাদেরকে কথা বলবো। তার আগে তোমাদেরকে আমি অসম্পূর্ণ অষ্টকের কয়েকটা উদাহরণ দিই, যেমন বেরিয়াম ফ্লোরাইড, তারপরে আসে বেরিয়াম ফ্লোরাইডের পর আসে বেরিয়াম ক্লোরাইড হতে পারে, বোরন আছে ট্রাইক্লোরাইড, এটা হতে পারে। আমরা এই বিস্তারিত আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখন লক্ষ্য করো এই বোরনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমরা একটা দেখাই। বোরন ইলেকট্রন বিন্যাসটা যদি তোমরা দেখো
কেমিস্ট্রি ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ। 1s2, তারপরে 2s2 2p 2px1 2py0 2pz0। আমরা দেখালাম 2py0 2pz0। সেক্ষেত্রে যখন এই বোরনটা এক্সাইটেড হয় তখন কি ঘটে? তোমরা তো জানো যে এই খোলক থেকে একটা ইলেকট্রন, অর্থাৎ বহিস্থ খোলকের s অরবিটাল থেকে একটা ইলেকট্রন p অরবিটালে চলে যাবে y1। এখন প্রশ্ন করতে পারো z অরবিটালে যাবে না কেন? কারণ এই বহিস্থ খোলকে যোজিত ইলেকট্রন আর নেই, এখনই আর যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এখানে যে তিনটা অযুগ্ম ইলেকট্রন তৈরি করবে, তিনটা অযুগ্ম ইলেকট্রন তৈরি করবে। এবং এখানে রয়েছে কি ক্লোরিন। ক্লোরিনকে যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। তাহলে একটু লক্ষ্য করো এখানে কি একটা ইলেকট্রন রয়েছে অযুগ্ম ইলেকট্রন, এখানে রয়েছে তিনটা অযুগ্ম ইলেকট্রন, এখানে রয়েছে তিনটা অযুগ্ম ইলেকট্রন। তো বোরন যখন এটার সাথে যুক্ত হবে তখন কিভাবে হবে একটু লক্ষ্য করো। আমরা একটু দেখাই, এটা মুছে ফেললাম, অক্টেট এখান থেকে একটু মুছে দেই, একটু থাকলো। লক্ষ্য করো বোরন এটাকে আমরা তিনটা ইলেকট্রন দেখালাম, অযুগ্ম ইলেকট্রন তিনটা, একটা দুইটা তিনটা। ক্লোরিন এখানে যোজন ইলেকট্রন রয়েছে হলো 7টা, 1 2 3, বাট অযুগ্ম ইলেকট্রন রয়েছে একটা। তো এখন এই একটা বোরনের সাথে তিনটা ক্লোরিন যুক্ত হতে পারে। তো কিভাবে যুক্ত হয় একটু লক্ষ্য করো। বোরন এটার সাথে একটা ক্লোরিন এবং এই বোরনের সাথে আরেকটা ক্লোরিন, এই সাইডে বোরনের সাথে আরেকটা ক্লোরিন আমরা দেখালাম। এবং এখানে যে ক্লোরিনের যে অযুগ্ম ইলেকট্রনগুলো, যুগ্ম ইলেকট্রনগুলো সেগুলো কিন্তু থেকে যাবে। এখানে কিন্তু যুগ্ম ইলেকট্রনগুলো সেটা থেকে যাবে, যা আছে আমরা এটা না লাগলেও চলবে, পরবর্তী সময় আমরা দেখাবো। ইলেকট্রনগুলো থেকে যাবে। তাহলে ঘটনাটা কি করবে? তাহলে লক্ষ্য করো এই বোরনের ক্ষেত্রে একটা ক্লোরিন আরেকটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হলো। এটাকে যদি আমি আরো একটু পরিষ্কার করে দেখাই কি ঘটনাটা ঘটলো, কিভাবে অষ্টক অসম্পূর্ণ হলো একটু দেখো। আমরা একটু বড় করে দেখালাম। বোরন এটা একটা ক্লোরিন আরেকটা ক্লোরিন আরেকটা ক্লোরিন। এবার লক্ষ্য করো ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। তাহলে একটু লক্ষ্য করো যে ক্লোরিনের একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটা একটা, আরো ক্লোরিনের 3 জোড়া ইলেকট্রন কিন্তু রয়ে গেল। এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া। একটু যদি ভালোভাবে লক্ষ্য করো এবার বোরন দেখো, এখানে বোরনের বহিস্থ ইলেকট্রন আছে কয়টা? 1 2 3 4 5 6। অর্থাৎ অষ্টক পূরণ করতে তোমার ইলেকট্রন লাগবে হলে 8টা, এখানে আছে হলে কয়টা? 6টা। সেক্ষেত্রে 2টি ইলেকট্রন কম থাকার কারণে এটা কি অষ্টক অসম্পূর্ণ। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখো আবার অষ্টপূর্ণ হয়েছে। বোরনের ক্ষেত্রে কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কারণ বোরনের এখানে অষ্টক অসম্পূর্ণ। অর্থাৎ বোরন ট্রাইক্লোরাইডের বোরনের অষ্টক অসম্পূর্ণ রয়েছে। আবার যদি দেখো এখানে মুক্ত জোড়া আছে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 2 3 জোড়া, 1 2 3 জোড়া। তাহলে 3 3 এ 6, 6 এর 3 এ 9। কয় জোড়া মুক্ত জোড়া আছে বোরন ট্রাইক্লোরাইডে বলো তো? 3 3 এর 3 6, 6 3 এ 9, 9 জোড়া। 9 জোড়া মুক্ত ইলেকট্রন রয়েছে এবং এই বোরন ট্রাইক্লোরাইডে বোরন এটা অষ্টক অসম্পূর্ণ রয়েছে। অনুরূপভাবে দেখানো যায় বেরিয়াম ফ্লোরাইডে অষ্টক অসম্পূর্ণ থাকে এবং
বেরিয়াম ক্লোরাইডে অষ্টক অসম্পূর্ণ থাকে, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা। আমরা চলে যাই অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে। আমি তোমাদেরকে কথা বলবো কিভাবে অষ্টক সম্প্রসারণ ঘটে। সমযোজী যৌগে অষ্টক সম্প্রসারণটা একটু দেখার চেষ্টা করি। অষ্টক এক্সপানশন বা সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে এক্সপানশন অফ অক্টেট রুলস, এক্সপানশন অফ অক্টেট রুল কিভাবে সম্প্রসারিত হয় আমরা একটা উদাহরণের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। সাধারণত একটা উদাহরণ দেই, ফসফরাস পেন্টাক্লোরাইড, তারপরে সালফার টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে এই অষ্টকপূর্ণ হয় আর অষ্টক সম্প্রসারিত হচ্ছে। কিভাবে অষ্টক সম্প্রসারিত হচ্ছে আমরা একটু দেখাই। ফসফরাসের ক্ষেত্রে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে আমরা কথা বলবো। ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌল, এটা পরীক্ষায় প্রায় আসে। একটু লক্ষ্য করো যে ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাসটা তোমরা দেখো 15, এখানে লক্ষ্য করো 1s2 2s2 2p6, তারপরে আসো 3s2 3px1 3py1 3pz1। তাহলে এখানে লক্ষ্য করো বহিস্থগুলোকে যে ইলেকট্রনগুলো রয়েছে যেটাকে বলা ব্যালেন্স ইলেকট্রন, সেই ব্যালেন্স ইলেকট্রনে একটা দুইটা তিনটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে ফসফরাসের সেক্ষেত্রে যোজনী কত বলো তো? 3। অনেক সময় আসে ফসফরাস একাধিক যোজনী প্রকাশ করে, ব্যাখ্যা করো কিভাবে দেখেন। তাহলে সেক্ষেত্রে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করবে, ফসফরাস গঠন করতে পারে কি ট্রাইক্লোরাইড। কিন্তু ফসফরাস যদি পেন্টাক্লোরাইড গঠন করে তাহলে সেক্ষেত্রে কিভাবে ঘটবে একটু লক্ষ্য করো। ফসফরাস এক্সাইটেড যদি হয়ে যায় 1s2s2 2p6, এই s অরবিটাল থেকে একটা ইলেকট্রন পরবর্তী অরবিটালে চলে যাবে। কিভাবে যায় একটু দেখো, 3d1। সাথে সাথে তোমাদের একটা বলি যে নাইট্রোজেনের হলো 7। একটু লক্ষ্য করো 1s2 2s2 2p x1 2py1 2pz1। একটু যদি মনোযোগ সহকারে দেখো, নাইট্রোজেন কিন্তু এরকম গঠন করে না, এক্সাইটেড হয়ে নাইট্রোজেন s অরবিটাল থেকে d তে একটা যায় না। কেন যায় না? ফসফরাস এখান থেকে যোজনী ইলেকট্রন যে বোমরা আছে ফসফরাসের ক্ষেত্রে s থেকে একটা ইলেকট্রন গেল, বাট নাইট্রোজেনের ক্ষেত্রে যাবে না কেন? নাইট্রোজেন যদি বলো যে নাইট্রোজেন NaCl3 গঠন করবে, বাট NCl5 গঠন করবে না, আবার এটা করবে না। তাহলে আমরা একটু আবার পরিষ্কার করে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি যে একই প্রশ্নের উত্তরে যে এই NCl3 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না, কারণ কি? আবার দেখো ফসফরাস Cl3 ও Cl5 উভয় গঠন করে, কেন? লক্ষ্য করো এখান থেকে যদি এক্সাইটেড হয় d অরবিটাল এখানে ইলেকট্রন যাওয়ার সুযোগ নেই, কারণ দ্বিতীয় কক্ষপথে কিন্তু d অরবিটাল নেই। আমি আবার বলছি, নাইট্রোজেনের দ্বিতীয় কক্ষপথে কোনো d অরবিটাল নেই, বাট ফসফরাসের তৃতীয় কক্ষপথে কিন্তু d অরবিটাল বিদ্যমান। তাই s অরবিটাল থেকে s থেকে একটা ইলেকট্রন একই অরবিটালে d তে একটা ইলেকট্রন সে যাওয়ার সুযোগ রয়েছে, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে সেই ধরনের কোনো সুযোগ নাই। তাই নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন এক্সাইটেড হলেও এই 1 2 3 অবস্থায় থাকবে, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে যখন এক্সাইটেড হয়ে যাবে তখন s অরবিটাল থেকে একটা ইলেকট্রন d অরবিটালে যাবে, এবং তখন তার অযুগ্ম ইলেকট্রন হবে একটা দুইটা, এখানে আছে কয়টা? তিনটা চারটা পাঁচটা।
তাহলে এক্ষেত্রে ফসফরাসের যোজনী হবে 5। তাহলে ফসফরাসের যোজনী যখন 5 হবে তখন সে উত্তেজিত অবস্থায় বা উদ্দীপ্ত অবস্থায় ফসফরাসের যোজনী কখন 3 হতে পারে, উদ্দীপ্ত অবস্থায় 5 হতে পারে। তাই ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করে, ফসফরাস পেন্টাক্লোরাইডও গঠন করে। কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করে, বাট নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না, কারণ নাইট্রোজেন উদ্দীপ্ত অবস্থায় ডি অরবিটালে ইলেকট্রন যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ দ্বিতীয় কক্ষপথে কোনো ডি অরবিটাল নেই। এখন তাহলে কোন কোন মৌল একাধিক যোজনী প্রকাশ করে কেন, আমি সেই ব্যাখ্যাটা তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো আমি অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে দেখাতে গিয়ে বলেছিলাম যে ফসফরাসের যোজনী কত, একবার দেখালাম 3, একবার দেখালাম 5। তাহলে ফসফরাসের যোজনী হতে পারে কত, 3, 5। উদ্দীপ্ত অবস্থায় ফসফরাসের যোজনী বেড়ে যেতে পারে। কিভাবে বেড়ে যায় সেটা আমি দেখালাম। এবার আমি অষ্টক সম্প্রসারণ আমাদের মূল কথায় চলে আসি। আমরা এগুলো মুছে দেই। একটু লক্ষ্য করো, আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখালাম। এবার অষ্টক সম্প্রসারণ কিভাবে ঘটে ফসফরাস আমরা একটু বড় করে দেখাই। ফসফরাস এবং এখান থেকে একটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন। এখন লক্ষ্য করো একটু ভালোভাবে, যদি দেখো আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই, তো তোমরা জানলাই যে এক্সাইটেড অবস্থায় ফসফরাসের বস্তুগুলো ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন থাকে কয়টা, 5টা। তা ফসফরাস ইলেকট্রনগুলো হলো 1 2 3 4 5। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখিয়েছিলাম কি, বস্তুগুলোকে অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা, একটা করে। তাই প্রথম এটার একটা ইলেকট্রন, এটা আরেকটা ইলেকট্রন, এটা আরেকটা ইলেকট্রন, এটা আরেকটা, এটা আরেকটা। তাহলে যদি আমরা ফসফরাসের বস্তুগুলো ইলেকট্রনগুলো কাউন্ট করি, তাহলে দেখা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10টা। অর্থাৎ 1 2 3 4 5টা, 5টা ইলেকট্রনের সাথে, 5টা ক্লোরিনের সাথে ফসফরাসের 5টা ইলেকট্রন পেয়ার করার ফলে 5টা পেয়ার তৈরি হয়েছে এবং 5 দুগুণে 10টা ইলেকট্রন তৈরি হয়েছে। অর্থাৎ ফসফরাসের বস্তুগুলো অষ্টক সম্প্রসারিত হয়েছে, 8 এর চেয়ে বেড়ে গেছে, অর্থাৎ 10 হয়ে গেছে। তার মানে কি, অষ্টক সম্প্রসারিত হয়েছে। বাট ক্লোরিনটাকে যদি আমরা দেখি, ক্লোরিনে কিন্তু এখানে আবার মুক্ত জোড় অবস্থা আরো 3 জোড় ইলেকট্রন রয়েছে, এটা আমরা জানি। মুক্ত জোড় আবার আরো কয় জোড়া রয়েছে, এটা 3টা, এটা 3টা, এবং এটারও 3টা রয়েছে, এটারও 3টা রয়েছে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় ফসফরাস পেন্টাক্লোরাইডে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান, তুমি যদি দেখো এখানে 3 জোড়া 3 জোড়া 3 জোড়া 3 জোড়া 3 জোড়া, মানে 5টা, 3 5 15 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান রয়েছে। তাহলে বাট যদি লক্ষ্য করো, ক্লোরিনের কিন্তু এখানে অষ্টক পূর্ণ হয়েছে, বাট এখানে ক্লোরিন অষ্টক পূর্ণ হয়েছে, এগুলো ক্লোরিন অষ্টক পূর্ণ হয়েছে, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের মূল অষ্টক পূর্ণ হয় না। অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডে পেন্টাক্লোরাইডে অষ্টক সম্প্রসারিত হয়েছে, বা ফসফরাস ট্রাইক্লোরাইডে আবার অষ্টক পূর্ণ হয়েছে, সেটা আমরা তোমাদেরকে নাই দেখালাম, তোমরা হয়তো জানো সেটা। যে এখন তোমাদেরকে আজকে আমরা যে অষ্টক পূর্ণ, অষ্টক সম্প্রসারণ, অষ্টক এবং দীপ্ত, এগুলো নিয়ে আমি তোমাদেরকে কথা বলার চেষ্টা করেছি। এখন দেখো আগামী ক্লাসে তোমাদেরকে এই সমযোজী বন্ধনের দ্বিতীয় আরেকটা ক্লাস তোমাদেরকে নিব। সেখানে আমি তোমাদের সমযোজী বন্ধনের যে প্রপার্টিজ গুলো আছে, প্রপার্টিজ গুলোর ব্যাখ্যাগুলো, এগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। কারণ সমযোজী বন্ধনের বিশালতা অনেক, এগুলি এক কথায় শেষ করা যাবে না, এবং আজকে আমি তোমাদেরকে শেষ করতে পারবো না। আগামী ক্লাসে তোমাদেরকে এই সমযোজী বন্ধন সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো। তোমরা আশা করি ভিডিওগুলো দেখলে উপকৃত হবে, এবং তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। তাহলে যদি মনে করি তোমাদের কিছুটা উপকার করতে পেরেছি, তাহলে আমি নিজেকে সার্থক এবং ধন্য মনে করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।